অবশেষে মুখোশ খুলে গেল রাজনীতির সেই ভয়ঙ্কর অন্ধকারের। এতদিন যা ছিল শুধুই গুঞ্জন, তা আজ পরিণত হলো নিরেট বাস্তবে। শহীদ হাদির বুকের তাজা রক্তে আসলে কার হাত রাঙানো ছিল? বন্দুকের ট্রিগার চেপেছিল ফয়সাল, কিন্তু সেই বন্দুকের নিশানা ঠিক করে দিয়েছিল আসলে কে? আজ মিন্টো রোডের মিডিয়া সেন্টারে ডিবি পুলিশ যে বোমা ফাটালেন, তাতে শিউরে উঠেছে পুরো দেশ। 17 জনের এক কিলিং স্কোয়াড। আর এই স্কোয়াডের নেপথ্যের নায়ক বা তথাকথিত মাস্টারমাইন্ড হিসেবে যার নাম উঠে এলো, তা শুনলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। তিনি কোনো পেশাদার অপরাধী নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত একজন সাবেক জনপ্রতিনিধি, সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ। চলুন তাহলে আলোচনা করা যাক সেই 17 জনের চার্জশিট, যা বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের এক দালিলিক প্রমাণ। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ব্যবচ্ছেদ করব সেই 17 জন আসামির তালিকা, যারা এই নাটকীয় হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিলেন। চার্জশিটে উঠে এসেছে এমন কিছু নাম যা দেখে সমাজ বিজ্ঞানীরাও আটকে উঠবেন, কারণ এখানে কেবল রাজনৈতিক ক্যাডাররাই নয়, বরং জড়িয়ে পড়েছে অপরাধীর পুরো পরিবার, বাবা মা, স্ত্রী, এমনকি শ্যালক। সবাই মিলে কিভাবে একজন খুনিকে রক্ষার চেষ্টা করেছে তা আজ জাতির সামনে উন্মোচিত। চার্জশিটের তথ্যানুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পিকে। বাপ্পি কেবল নির্দেশনাই দেয়নি, তিনি নিশ্চিত করেছিলেন যেন হাদির মুখ চিরতরে বন্ধ করে দেয়া হয়। আর বাপ্পির এই নির্দেশ বাস্তবায়নেই মাঠ পর্যায়ে শুটার হিসেবে কাজ করেছে কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই 17 জনের তালিকায় যারা আছেন তাদের অপরাধের ধরন ভিন্ন ভিন্ন। পুলিশ তদন্ত করে দেখেছে হত্যার পরিকল্পনা এবং অস্ত্র সরবরাহ, ঘটনাস্থলের উপস্থিতি এবং পালানোর সহযোগিতা, প্রতিটি ধাপে কাজ করেছে এক একটি সংঘবদ্ধ চক্র। চার্জশিটভুক্ত 17 জনের মধ্যে 11 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মূল শুটার ফয়সাল বা মাস্টারমাইন্ড বাপ্পি সহ 6 জন এখনো পলাতক। এখন প্রশ্ন হলো, গ্রেপ্তারকৃত 11 জন আসলে কারা এবং কেন? ফয়সালের পরিবারের সদস্যরাও এই মামলার আসামি হলো। গ্রেপ্তারকৃতদের তালিকায় আছেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং তার মা মোসাম্মদ হাসি বেগম। কুসঙ্গে থাকলে স্বর্গেও নরকবাস। একজন সন্তান যখন খুনি হয় তখন বাবা মায়ের দায়িত্ব থাকে আইনের হাতে তুলে দেওয়া, কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ফয়সালের বাবা মা তাকে পালাতে সাহায্য করেছে এবং গোপন করেছে। একই অপরাধী অভিযুক্ত ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। অর্থাৎ পুরো পরিবারটি একটি ক্রাইম সিন্ডিকেটে পরিণত হয়েছিল। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ভাড়ায় চালিত প্রাইভেট কার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানি উর্ফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির এবং আমিনুল ইসলাম রাজু। তদন্তে উঠে এসেছে হাদিকে হত্যার পর ফয়সালের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার জন্য কাজ করেছে একটি বিশেষ চক্র। সেই চক্রের সদস্য সিবিয়ন দিউ এবং সঞ্জয় চিসিম, যারা ফয়সালকে ভারতে পালাতে সহায়তা করেছিল, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আসল উদ্বেগ এবং আতঙ্ক এখনো রয়ে গেছে ওই পালাতক 6 জনকে ঘিরেই। মাস্টারমাইন্ড বাপ্পি এবং শুটার ফয়সাল যদি ধরা না পড়ে, তবে এই বিচার প্রক্রিয়া কি আসলেই পূর্ণতা পাবে? এবং এই পালাতক আসামিদের প্রোফাইল বিশ্লেষণ করলে আর কি কি ভয়াবহ তথ্য বেরিয়ে আসতে পারে, সেই বিস্তারিত আলোচনা এবং মামলার ভবিষ্যৎ নিয়ে চলুন আলোচনা করা যাক। আমরা আলোচনার ঠিক এই পর্যায়ে এসে দৃষ্টি ফেরাতে চাই মামলার সবচেয়ে উদ্বেগজনক দিকটির দিকে। চার্জশিট জমা দেয়া হয়েছে ঠিকই, কিন্তু মূল অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশের খাতায় এখন মোস্ট ওয়ান্টেড বা ফেরারি আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে 6 জনকে। এই 6 জন হলেন মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম বাপ্পি, শুটার ফয়সাল, আলমগীর, ফিলিপ, জেসমিন এবং মুক্তি। অপরাধীরা হয়তো ভেবেছিল তারা পালিয়ে বেঁচে যেতে পারবে, কিন্তু আইনের জাল যে কত দূর তা তারা কল্পনাও করতে পারেনি। বিশেষ করে মূল পরিকল্পনাকারী বাপ্পির বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি বা কাউন্সিলর হয়ে তিনি এমন এক জঘন্য হত্যাকাণ্ডের নীল নকশা আঁকতে পারেন? তদন্তে উঠে এসেছে বাপ্পি কেবল নির্দেশই দেননি, তিনি কিলিং মিশনের প্রতিটি ধাপ মনিটর করেছেন। তিনি নিশ্চিত করতে চেয়েছেন যেন হাদির মৃত্যু নিয়ে কোনো সংশয় না থাকে। বাপ্পি এবং তার সহযোগীরা এখন পালাতক, কিন্তু প্রশ্ন হলো, তারা কি দেশের ভেতরেই ঘাপটি মেরে আছে, নাকি ফয়সালের মতো তারাও সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী কোনো দেশে আশ্রয় নিয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজা এখন গোয়েন্দা পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার আসা যাক সেই আলোচিত ভিডিও বার্তাটি প্রসঙ্গে, যা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মূল শুটার ফয়সাল করিম মাসুদ একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। অনেকে ধারণা করেছিলেন
বলেছিলেন ভিডিওটি হয়তো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু ডিবি পুলিশ আজ ধোঁয়াশা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে ভিডিওটি এআই দিয়ে তৈরি করা নয়, ভিডিওর ওই ব্যক্তির রক্ত মাংসের ফয়সাল করিম নিজেই। কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে, ভিডিওটি আসল হলেও ফয়সালের মুখের কথাগুলো ছিল ডাহা, মিথ্যা এবং সাজানো। এটা ছিল তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার বা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটি অপকৌশল মাত্র। পুলিশের কাছে থাকা সিসিটিভি ফুটেজ এবং টেকনোলজিক্যাল এভিডেন্স প্রমাণ করে যে ফয়সাল নিজেই গুলি চালিয়েছিল। নিজের অপরাধ ঢাকতে তিনি এখন সাইবার স্পেস ব্যবহার করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। একে বলা যেতে পারে ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা। তবে আসার কথা হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী দেশবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এই অন্তর্বর্তী সরকারের সময়ে শেষ হবে। এটি কোনো সাধারণ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি ওসমান হাদির রক্তের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। আসুন আমরা আরো এক ধাপ স্মরণ করি সেই মর্মান্তিক দিনগুলির কথা। 12 ডিসেম্বর দুপুরবেলা রাজধানীর পল্টনের ব্যস্ত রাস্তায় যখন গুলির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল, তখন আসলে গুলিটি হাদির মাথায় লাগেনি, গুলিটি লেগেছিল বাংলাদেশের বিবেকের উপর, আমাদের স্বাধীনতার উপর। রক্তাক্ত হাদিকে প্রথমে নেওয়া হলো ঢাকা মেডিকেলে, সেখানে জটিল সার্জারি, পরিবার আশা ছাড়েনি, তাকে নেওয়া হলো এভার কেয়ার হসপিটালে। এরপর অবনতি হলে 25 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উড়িয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে। পুরো জাতি তখন প্রার্থনায় মগ্ন ছিল, সবাই চেয়েছিল হাদি ফিরে আসুক, কিন্তু নিয়তির কি লেখন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তিনি ছেড়ে গেলেন না ফেরার দেশে। 19 ডিসেম্বর রাতে যখন তাকে কফিনবন্দি করে মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়, তখন স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। 20 ডিসেম্বর ময়নাতদন্ত শেষ করে তাকে দাফন করা হলো। কোথায় দাফন করা হলো? আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এটি কোনো সাধারণ কবর নয়, এটি একটি চেতনার মিনা। যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, সেই হাদি আজ শুয়ে আছেন বিদ্রোহী কবির সান্নিধ্যে। আজ চার্জশিট দাখিল হয়েছে, 17 জনের নাম এসেছে। কিন্তু এই বিচার প্রক্রিয়া তখনই সার্থক হবে যখন মাস্টারমাইন্ড বাপ্পি এবং শুটার ফয়সালকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। দেরিতে বিচার পাওয়া মানে বিচার না পাওয়ারই শামিল। তাই আমরা আশা করব কোনো দীর্ঘসূত্রিতা ছাড়াই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার রায় কার্যকর করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। 17 জন আসামির প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এই রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন নাটকীয় হত্যাযজ্ঞ চালানোর সাহস না পায়। আমরা তাকিয়ে আছি আদালতের দিকে, তাকিয়ে আছি প্রশাসনের দিকে। হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই সরকারের মেয়াদে কি হাদি হত্যার বিচার সম্পূর্ণ করা সম্ভব? স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের প্রতি আপনি কি আস্থা রাখতে পারছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।